জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি বলছে রুমিন ফারহানা। এরপর জানিয়ে দেব জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে বলছে রিজভী। আরো জানিয়ে দিব মব দিয়ে জুতার মালা কিন্তু ফেরত আসবে বলছে সাকিব। আরো জানিয়ে দিব ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে বলছে আমির খসরু। এবং জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন ওমামা ফাতেমা। এবং সর্বশেষ জানিয়ে দেব আজও অবরুদ্ধ এনবিআর কমপ্লিট শাটডাউন চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি। পতিত অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছি, সুতরাং দেশ ও জাতির প্রতি আমার সেলফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জকে মোড়ের মতো করে সাজাবো, জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখবো। দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপি সহ সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সারাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয়। জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদেরকে সম্মান দিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ১ জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুহুল কবির রিজভী বলেন, আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমরা যথাযথভাবে কর্মসূচি পালন করতেই চাই। যাদের সন্তানেরা গণতন্ত্র ফেরানোর জন্য দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বিশেষ সম্মান জানাতে হবে। সেই প্রত্যয় নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি বলেন, আমার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রথম কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন করেছে। এই কমিটির উদ্যোগে ভেন্যু পরিদর্শন করলাম যাতে অনুষ্ঠান ভাব গম্ভীর্য সহকারে পালন করতে পারি। অতিথিরা ও শহীদ পরিবারের সদস্যরা যাতে সুন্দরভাবে বসতে পারে, অনুষ্ঠান যাতে সার্থক হয়। রিজভী বলেন, জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন। আমরা প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি। আমরা এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে। সকলে নিরাপদ জীবন আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আমাদের অর্থনীতি ও সামাজিক সংকট রয়েছে, মব কালচার আছে, এসব থেকে মুক্ত হতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে হবে। গত বছরেও
আমাদের প্রবৃদ্ধি ছিল 4.2, এবার সেটি হয়েছে 3.9। আমরা সরকারকে সেটি দেখার জন্য বলবো, আমরা তো সমালোচনা করবই, অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। মব দিয়ে জুতার মালা কিন্তু ফেরত আসবে না বলছে সাকি। মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ফেরত আসবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সাবেক সিসিকেএম নুরুল হুদাকে গ্রেপ্তারের আগে কথিত মবের হেনস্থার প্রসঙ্গ ধরে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, মব আক্রমণ হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে মব না, পেশার গ্রুপ। মানেটা কি? পেশার গ্রুপ জিনিসটা কি? আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তার শাস্তি হওয়া দরকার, তো আপনার সভা সমাবেশ করার জায়গা আছে, তার বাড়িতে হামলা করা আপনার এখন কর্তব্য না। তিনি বলেন, তাহলে সরকার কি নিজে এটা উস্কে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে? এ কি আশ্চর্য ব্যাপার! শেখ হাসিনা যেমন করত, কাউকে গ্রেপ্তার করার আগে নানান ছক তৈরি করত। বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে আগে থেকে তাকে একটু খলনায়ক ধরনের বানিয়ে নিয়েছে। সামাজিক মাধ্যমে 2-3 দিন ধরে তাকে বেশ একটা চলেছে, তারপর যে তাকে গ্রেপ্তার অ্যারেস্ট করেছে, তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করছেন। তিনি আরো বলেন, 3টা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনার জন্য বহু আগে থেকেই রাজনৈতিক দলগুলো বলেছে, আমরা বলেছি, সকলেই বলেছে জবাবদিহির আওতায় আনেন, আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন। তারপর তাদের যদি বিচারিক জায়গায় নিতে হয় তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢোকেন। আপনি কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরাবেন, এটা একজন ব্যক্তির যে মানবিক অস্তিত্ব তাকে আপনি অপমান করেছেন, এটাকে বলে বিমানবীকরণ। একজন সর্বোচ্চ অপরাধীকেও তা করা হয় না, কিন্তু কারণ কোনো অপরাধীকে ফাঁসি দিলেও তার কতগুলো মানবিক অধিকারকে স্বীকার করে নিয়ে কিন্তু সে কাজটা করা হয়। গণসংহতি আন্দোলনের নেতা সাকি বলেন, আপনি এটা করতে পারেন না। এই যে উদাহরণ তৈরি হচ্ছে, উদাহরণ কিন্তু ফেরত আসবে। এই উদাহরণগুলো কোনো কারণেই গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এছাড়া চট্টগ্রাম বন্দরের এনসিটি ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, চট্টগ্রাম বন্দরের ওপর সার্বভৌম কর্তৃক আমাদের জনগণের সরকারের থাকা দরকার। তার উপর এর অর্থনৈতিক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক উন্নতির জন্য সরকার নানা পরিকল্পনা করতে পারে, কিন্তু সেটা স্বচ্ছতা ও স্পষ্টতার সঙ্গে হতে হবে। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। শনিবার সকালে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি একথা জানান। আমির খসরু বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতকে। ন্যূনতম এসএসসি পাস তরুণ যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। তিনি আরো বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে, একদিনও দেরি হবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। এছাড়া কৃষি পণ্য বিদেশি রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাবেক সভাপতি ফজলুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা। নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই, কিন্তু দলীয় লেজর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত, তাই আমার উপর
অনলাইন অফলাইন ভয়াবহ চাপ সৃষ্টি করার হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি পুরা বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করছিলাম। পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়ায়ে মিটিং করছি, মিছিল করছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্কিমার ক্যাম্পেইন চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই। এবং এই সময়গুলোতে এই সকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত লাগে না।